নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে একটা বুক হল ভিডিও। আমি বুক হল ভিডিও বেশ কিছুদিন দিইনি, কারণ আমার মনে হয়েছে যে এক মাসের বুক হল ভিডিও মাসের শেষেই দেওয়া উচিত। আর আমার মনে হয়েছিল যে যে বইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বইগুলোর মধ্যে যেন একটা ভ্যারাইটি থাকে, তো সেভাবেই আমি একটু ভেবে চিন্তে সেই বইগুলোকে সংগ্রহ করেছি। বেশিরভাগই অনলাইন থেকে সংগ্রহ করেছি এবং তার জন্য আমি আমার অনলাইন ভেন্ডার্সদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও বই টাইমে ডেলিভার করে দিয়েছেন বাড়িতে। আহ, এই বইগুলো ভ্যারাইটি বলতে একটি ইংরেজি বই আছে, যে বইটি একটু দুষ্প্রাপ্য এখনকার দিনে, সেই বইটি আপনাদের দেখাবো। এছাড়া বাংলাদেশের দুটি বই রয়েছে এবং বেশ কিছু বাংলা বই তো রয়েছে। তাহলে শুরু করা যাক আজকের বুক হল ভিডিও। ছোট্ট কথা বলে রাখছি শুরু করার আগে, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি আপনাদেরকে 9টা বই দেখাবো, কিন্তু এই বুক হল ভিডিওটি কিন্তু 8টি বই নিয়ে। তাহলে 8টি বই নিয়ে বুক হল ভিডিও, তাহলে 9টা বই দেখাবো কেন, আপনারা বুঝতেই পারবেন ক্রমশ প্রকাশ্য। সঙ্গে থাকুন আমার। প্রথম বই, প্রথম যে বইটি দেখাবো আপনাদের সেটা হচ্ছে সাদাত হোসেনের লেখা শঙ্খচূড়। এটা বাংলাদেশের বই এবং এটি প্রকাশিত হয়েছে অন্য প্রকাশ থেকে। এটির মুদ্রিত মূল্য হচ্ছে 700 টাকা এবং এর প্রচ্ছদ দেখেছেন মোহাম্মদ সাদিক উজ্জামান। এই বইটি একটি ইতিহাস অবলম্বনে লেখা একটি সামাজিক উপন্যাস বলতে পারেন। এর মধ্যে কিছু থ্রিল এলিমেন্ট রয়েছে বলেও আমি জানি। আমি এখনো বইটা পড়িনি, তবে বইটার আমি অনেক নাম শুনেছি এবং সাদাত হোসেনের লেখা আমার ভালো লাগে পড়তে। আমি এর আগে ওনার একটি থ্রিলার পড়েছি এবং একটি প্রেমের উপন্যাস পড়েছি। দুটো বই আমার পড়ে কিন্তু বেশ ভালো লেগেছিল। ওনার খুব টকড অ্যাবাউট উপন্যাসগুলো এর আগে পড়িনি, মানে যে উপন্যাসগুলোর জন্য ওনার এত নাম দুই বাংলাতে, সেই উপন্যাসগুলো কিন্তু আমি এর আগে পড়িনি। সেই উপন্যাসগুলোর মধ্যে এটি কিন্তু একটা। এটা আরেকটা পার্ট রয়েছে, আমি এই বইটা পড়ে যদি আমার ভালো লাগে উপন্যাস, আমি সেকেন্ড পার্টটা কিনবো। এখনো আমি সেটা সংগ্রহ করিনি। প্রথম কারণ হচ্ছে যে বইগুলোর দামও অনেক বেশি, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি এর আগে বেশ কিছু এমন বই পড়েছি যার পার্ট ওয়ানটা ভীষণ ভালো, কিন্তু পার্ট টুটা আমার ততটা ভালো লাগেনি, বা পার্ট ওয়ানটা কিনে পড়েই খারাপ লেগেছিল, পার্ট টুটাও কিনে নিয়েছিলাম, সেটা আমার সঙ্গে থেকে গেছে। এইসব কারণে আমি এখন পার্ট ওয়ান পড়ে তারপরে সেই বইয়ের পার্ট টু, মানে সেই সিরিজের পার্ট টু পার্ট থ্রি সেগুলো কেনার সিদ্ধান্ত নিই। তো এই বইয়ের ব্লার্বে কি লেখা আছে দেখা যান। এই বইটার এরকম দেখতে, এরকম গোল্ডেনে লেখা। বাংলাদেশের এই বইগুলোর কোয়ালিটি বেশ ভালোই থাকে। আর আমার যেটা ভালো লাগে যে ক্রিম কালারের পেজ গুলো হয়, আমার সামহাও একটু ভালো লাগে আর কি। গতানুগতিকের থেকে বাইরে যে কোনো জিনিসই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, তো সেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে প্রতিটা একটা এরকম করে মুকুটের মোটিভ দেওয়া আছে, তাই বুঝতেই পারছেন যে এই মুকুটটার একটা বিশাল বড় রোল আছে, বা এই মুকুটটা কিছু একটা সিম্বলাইজ করছে। এর ব্যাক কাভারে একটা ব্লার্ব দেয়া রয়েছে, সেটা পড়ে আপনাদের শোনাচ্ছি। যা তোমার নয় তা তুমি পেয়ে গেলেও তা তোমার নয়, আর যা তোমার তা তুমি না পেলেও তা চিরকাল তোমারই। সুতরাং কারোর ইচ্ছের বিরুদ্ধে তাকে পেতে চেও না, বরং ছেড়ে দাও, মুক্ত করে দাও। মনে রেখো, কখনো কখনো মুক্তি বন্দিত্ব, আবার কখনো বন্দিত্বই মুক্তি। কিন্তু মানুষ তা চট করে বুঝতে পারে না, বুঝতে পারে সময়। তাই যা নিজের পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয় তা সময়ের হাতে ছেড়ে দাও। সাদাত হোসেনের এই ধরনের ভাষা বা এই ধরনের লেখনীটাই আমার খুব ভালো লাগে। সেজন্য মূলত বইটা কেনা এবং বইটা পড়ে আপনাদের জানানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব যে বইটা আমার কেমন লাগে। এবার আসছি একটি ছোট বই নিয়ে। এই বইটি আমি রিড বেঙ্গলি বুকস থেকে আনিয়েছি। বইটির নাম হচ্ছে বন্ধি বালিকা, লেখকের নাম শুভ মানস ঘোষ। এই শুভ মানস ঘোষ বেশ কিছুদিন ধরেই লিখছেন। আমি 90-এর দশক থেকে ওনার লেখা পড়ে আসছি, মানে যখন আমি ছোট ছিলাম বা কিশোর বয়স থেকে আমি ওনার লেখা পড়ে আসছি। আমার প্রতিভাসের স্টল থেকে ওনার একটা বই কেনার ইচ্ছে ছিল, কিন্তু বইটার দাম বেশ বেশি বলে আমি ভাবলাম যে ওনার একটা বই অন্তত আমার সংগ্রহে থাকা দরকার, কারণ উনি সত্যি খুব ভালো লেখেন, ওনার গদ্য আমার খুব ভালো লাগে। তাই জন্য এই বইটা আমি নিয়েছি। এটা মোটামুটি 224 পাতার বই, বিভা থেকে এটি বেরিয়েছে এবং
এটির মুদ্রিত এবার এই মুদ্রিত মূল্য হচ্ছে 222 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মন্ডল। এটা মূলত একটি লাভ স্টোরি কাম একটি পলিটিক্যাল থ্রিলার, যেটা আমি ড্রাফটটা পড়ে বুঝতে পারলাম, বা ব্যাক কভারে একটা জিস্ট লেখা আছে সেটা পড়ে বুঝতে পারলাম। এটা লেখা আছে, অদ্ভুত এক সময় আমরা বাস করছি, বিচিত্র ও দুর্ভেদ্য সময়ের মুখ, কুৎসিত রাজনীতি, খুন ধরা প্রশাসন, সর্বব্যাপী দুর্নীতি, শিক্ষার নামে কুশিক্ষার বেসাতি, আদর্শহীন জীবন ও দুর্মদ আত্মস্বার্থের নিশ্ছিদ্র অন্ধকারে আমরা নিত্য রক্তপাত করছি, ক্ষত বিক্ষত হচ্ছি। অথচ কেউ কাউকে চিনি না, জানি না, কেউ কারো মুখ দেখি না। এক নৃশংস অপরাধকে সামনে রেখে এক উন্নত হৃদয় যুবককে সঙ্গী করে এক অদম্য যুবতী বেরিয়ে পড়েছে আড়ালে থাকা আততায়ী মুখগুলির সন্ধানে। এ যেন এক রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযান। পদে পদে ওট পেতে আছে ষড়যন্ত্র, হিংসা আর বীভৎস আক্রমণের বিভীষিকা। কিন্তু এই মৃত্যু কণ্টকিত পথ ধরেই দুই যুবক যুবতী ক্রমে ক্রমে পৌঁছে যায় প্রাপ্তির পরম তীর্থে। এ যেন অবিশ্বাস থেকে বিশ্বাসের তীর্থে উত্তরণের এক পবিত্র যাত্রা। পরিণতিতে অপেক্ষা করে থাকে এক অপূর্ব আবিষ্কার। এই ক্লেদ পঙ্কির রাজনৈতিক ভ্রষ্টাচার, চরম স্বার্থমুগ্ধ অসুস্থ পরিবেশেও এখনো সৎ মানুষ আছে, প্রতিবাদ আছে, দাঁতে দাঁত চেপে মাথা তুলে দাঁড়ানোর জন্য অক্লান্ত লড়াই আছে। চিরকালীন সাহিত্যের দরবারে স্থান পাওয়ার যোগ্য এক বলিষ্ঠ সৃষ্টি বনি বালিকা। যেটা আমি বললাম যে শুভমানস ঘোষের কিন্তু লেখার কায়দা বা ওনার যে বিষয়গুলি উনি চুজ করেন সেটা আমার বরাবরই খুব ভালো লাগে। কিন্তু কোনো এক কারণে বা হয়তো মাথায়ও ছিল না, বা হয়তো ওনার বইগুলো সেভাবে মার্কেটিং হয় না, আমি ঠিক জানি না। সেজন্য ওনার বই আমার সংগ্রহ করা হয়নি। এটাই ওনার বই যেটা আমি পার্সোনালি আমার সংগ্রহে রাখলাম। আশা করছি বইটা আমার পড়ে খুব ভালো লাগবে। ওনার বেশিরভাগ গল্প উপন্যাসই আমার পড়ে এখন অব্দি ভালো লেগেছে। সো দিস শুডন্ট বি অ্যান এক্সেপশন টু দ্যাট। এবার আপনাদের দেখাচ্ছি একটা বই যেটা সংগ্রহ করে আমি পার্সোনালি খুব গর্বিত। কারণটা হচ্ছে যে এই লেখিকা আমার ছোটবেলার একটা ইন্টিগ্রাল পার্ট। আমার মা এনার লেখা বই আমাকে খুব পড়াতেন, এবং বড় হয়ে যখন আমরা পাকদণ্ডী পড়লাম তখন বুঝতে পারলাম তিনি ছোট বড় সকলের জন্যই সমান ভালো লেখেন। আমি কথা বলছি লীলা মজুমদার। লীলা মজুমদারকে নিয়ে আমি কি বলবো, মানে আমার কিছু বলার ধৃষ্টতা নেই। এটুকুই বলতে পারি যে উনি একজন পাথ ব্রেকিং লেখিকা আর কি। ওনার যে গল্পগুলো আছে সেই গল্পগুলো কিন্তু খুব লেয়ার্ড গল্প, ছোটদের জন্য লেখা হলো খুব লেয়ার্ড গল্প সেগুলো। আপনারা যদি পারেন ইউটিউবে চন্দ্রিলের একটি বক্তব্য আছে, মানে একটি ভিডিও আছে লীলা মজুমদার এবং তার গল্পগুলিকে নিয়ে, সেটা আপনারা যদি দেখেন, রিকোয়েস্ট করবো দেখার, যদি না দেখে থাকেন। সেখানে কিন্তু চন্দ্রিলও বলেছেন যে ওনার গল্পগুলো ছোটদের জন্য হলেও ঠিক ছোটদের জন্য নয় আর কি। মানে তার মধ্যে অনেক বক্তব্য উনি ফ্যান্টাসি, কল্পবিজ্ঞান বা ভূতের গল্পের মাধ্যমে ছোটদের মনে পৌঁছে দিয়েছে। তো এটাও ওনার কল্পবিজ্ঞান যে গল্প সংগ্রহগুলো আছে তার একটা সংগ্রহ আমার শৈব্বার একটা বই ছিল বহু বছর আগে, সে বইটার অবস্থা এখন খুবই শোচনীয় হয়ে গেছে। তো সেই বইয়ের কিছু গল্প এখানে রয়েছে, এবং তাছাড়াও বেশ কিছু গল্প উপন্যাস রয়েছে। এর যে সূচিপত্রটা সেটা খুবই ইন্টারেস্টিং। এতে রয়েছে হাওয়ার দাঁড়ি, নাকুগামা, বাতাসবাড়ি, আকাশঘাটি, একটি আষাঢ়ে গল্প, সিলিকন আর লিম্বো সাহেবের পেশা, এই উপন্যাসগুলো। বড় গল্প রয়েছে সেজমামার চন্দ্রযাত্রা, চাকর, শূন্য। গল্প রয়েছে ঘুড়ি, ভানু দাদুর পরিকল্পনা, কালু, ফুটোর, ফক্কাবাজি, আগন্তুক, অতিথি, লে, বরাহের রাতের মালা, পেটেন্ট, সিঁড়ি, এরকম অনেক গল্প রয়েছে। আমি এই সূচিপত্র এখানে দিয়ে দেবো। প্রবন্ধ রয়েছে কল্পবিজ্ঞান, ঘনাদার ভোজন বিলাস, এবং ওনার বিজ্ঞান ভিত্তিক গল্পের কথা প্রসঙ্গে জীবন সর্দার বলেছে, এবং তার গ্রন্থ পরিচিতিও রয়েছে। এবং এখানে বিচিত্রপত্রের বই। এবার বইটির দাম আপনাদের বেশি বলে মনে হতে পারে, কিন্তু এই বইয়ের যা ফন্ট বলুন, ইলাস্ট্রেশন বলুন, ফন্ট তো খুবই সুন্দর, ফন্টের সাইজ বিন্যাস খুবই ভালো। আর যে অলঙ্করণ গুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল যে গল্পগুলো ম্যাগাজিনে ছাপা হয়েছিল বা অন্যান্য বইতে যখন ছাপা হয়েছে সেখানে যে অলঙ্করণ গুলো করা হয়েছিল সেই অলঙ্করণ গুলো এখানে রয়েছে, এবং অলঙ্করণ করেছেন সত্যজিৎ রায়ের মতন শিল্পীরা। এর থেকে বেশি আর কি বলবো। এবং প্রচ্ছদটা তো আমার দারুণ লেগেছে, দেবাশিস দেবের আঁকা প্রচ্ছদ, ভীষণ সুন্দর একটি প্রচ্ছদ।
মজার একটি প্রচ্ছদ। এবং এর মধ্যে বাতাস বাড়ি, নাকুগামা এই দুটো উপন্যাস আমার ছোটবেলায় পড়া। বাতাস বাড়ি খুবই খুবই অন্য রকমের একটা উপন্যাস, মানে যেটা বললাম যে ওই অন্তর্নিহিত যে বার্তাটা বড় বয়সে এসেও যদি উপলব্ধি করা যায়, তাহলেই এই উপন্যাসের রসাস্বাদন করা সম্ভব। নাকুগামা দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার উপন্যাস, যদিও সেটা অতটা লেয়ার্ড নয়, কিন্তু লেখার মানে কায়দা এত ভালো যে এই বয়সেও পড়তে কিন্তু সেগুলো ভারী ভালো লাগে। মানে এগুলো ঠিক ইউজুয়াল কল্পবিজ্ঞানের গল্প বলা ভুল হবে, ফ্যান্টাসি, সায়েন্স ফ্যান্টাসি বলাই ঠিক হবে। কিন্তু এই সায়েন্স ফ্যান্টাসির মধ্যে যেটা বললাম যে কিছুটা রহস্যের উপাদান আছে, মজা আছে, আর ওই অন্তর্নিহিত বার্তাটি সব মিলিয়ে প্রত্যেকটি গল্পই জমজমাট হবে বলে মনে হচ্ছে। বইয়ের কোয়ালিটি সম্পর্কে তো বললামই, এবং এর সঙ্গে আমি একটা বই পিয়ন থেকে আনিয়েছিলাম, বইটি একটা সুন্দর বুকমার্ক পেয়েছি। এবার আসছি একটা বেশ বড় বইতে, যেই বইয়ের সঙ্গে কিন্তু আমার অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। বইটির নাম হচ্ছে লাস্ট মিস্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা প্রকাশক হচ্ছে রিডার্স ডাইজেস্ট। এই বইটা আমি মে মাসে ফার্স্ট উইকে কালেক্ট করেছিলাম, এবং এটা কালেক্ট করার পেছনে, এটা সংগ্রহ করার পেছনে একটা কারণ রয়েছে। আমি বেশ কিছুদিন ধরে অলৌকিক বা এমন কিছু ঘটনা যে যার ব্যাখ্যা মেলে না, সেই সব সম্পর্কিত বই নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছি। এটার জন্য দায়ী হচ্ছে মৃত্যু বিসর্পিল নামে একটি বই, প্রিয়া সরকারের লেখা। সেটা পড়ার পর থেকে এই ধরনের আনএক্সপ্লেইন মিস্ট্রিজ নিয়ে আমি ভীষণ উৎসাহী হয়ে পড়েছি, এবং এই সম্পর্কিত যা বই আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি। একটা লাইব্রেরি মেম্বারও হয়েছি আমি রিসেন্টলি, সেখানে গিয়েও আমি সংগ্রহ করার চেষ্টা করছি। সেটারই ফসল বলতে পারেন এই বইটি। আহ, বইটি রিডার্স ডাইজেস্ট থেকে পাবলিশ করা, এবং এটা অনেক পুরনো মানে বই আর কি। মানে এটা প্রথম বোধহয় লেখা হয়েছিল 1996-এ, সেটা ফ্রেঞ্চে লেখা হয়েছিল, এবং এই ইংলিশ এডিশনটা 99-এ প্রথম বেরোয়। আর এই যে বইটি আমার কাছে আছে, এটি 2001 সালে ছাপা বই কিন্তু। তো এখানে কি রয়েছে, এখানে লেটেস্ট রিসার্চ ইনটু নেচার, হিস্ট্রি, রিলিজিয়ন, সায়েন্স। মানে ধরুন এখানে কেমন কিছু ঘটনার কথা বলা আছে আহ, যেগুলো কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি। যেমন ধরুন বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলা আছে, এবং এগুলোকে বেশ কিছু মানে ডিভিশন করা হয়েছে। যেমন মিস্ট্রিজ অফ দ্য পাস্ট, মিস্ট্রিজ অফ আওয়ার টাইম, অ্যাট দ্য লিমিটস অফ সায়েন্স অ্যান্ড লজিক, আনলকিং নেচার সিক্রেটস, এরকম করে ভাগ করা হয়েছে। এবং তার ভেতরে কন্টেন্টস গুলো আপনাদেরকে বলি, তাহলে আরো বুঝতে আপনাদের সুবিধে হবে। লুসি অ্যান্ড হার ব্রাদার্স, পিলডাউন ম্যান, the Neanderthals and their successors, secrets of the cave painters, the glossal controversy, the myth of the flood, who speaks Indo-European। বা the myth of the flood টা যদি আপনাদেরকে খুলে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন, এরকম সুন্দর সুন্দর রঙিন ছবিতে ভরা। এই মিথ অফ দ্য ফ্লাডে যেমন বলা হয়েছে যে গিলগামেশের কথা বলা হয়েছে, বা প্রতিটাতেই মানে প্রতি পুরাণে, মানে বিশ্বের প্রতিটা পুরাণে বা প্রতিটা এই ধরনের এনশিয়েন্ট টেক্সটে কিন্তু একটা ন্যাচারাল ডিজাস্টার বা এপিক ফ্লাডের কথা বর্ণনা করা হয়েছে। আমাদের ভারতেও রয়েছে বৈবস্বত মনু আর মাছের যে গল্পটি, নোয়াজ আর্ক রয়েছে বাইবেলে, সেই রকম আর কি। সেগুলো সত্যি কিনা সেগুলোর বৈজ্ঞানিক একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এইভাবেই প্রতিটি রাইট আপ রয়েছে। এবং রিডার্স ডাইজেস্টের যে ইংরেজি হয়, আমার মতে এই ধরনের ইংরেজি আর কোনো ম্যাগাজিন বা তাদের ছাপা কোনো বই ছাড়া আমি দেখিনি। মানে ইংলিশটা ভীষণ সুললিত গদ্য, ভীষণ ভালো, মানে খুব ওয়েল রিটেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ সহজ, মানে খুব ইজিলি কম্প্রিহেন্সিবল। যাদের হয়তো ইংরেজি গ্রাস্প করার পাওয়ার তথা নেই বলেও ভাবছেন, অথচ এই বইটা পড়তে চাইছেন, এই বইটা কিন্তু নির্দ্বিধায় আপনারা পড়তে পারেন। আহ, এটা আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। এই বইটির এমনিতে অনেক দাম, কিন্তু আমি যেহেতু অ্যামাজন প্রাইমের আমার মেম্বারশিপ আছে, অ্যামাজন থেকে আমি এই বইটা আনিয়েছি। এই বইটি আহ, এই বইটি মুদ্রিত মূল্য তো বিদেশি মুদ্রায় দেওয়া রয়েছে, এবং তার থেকে আমি অনেকটা ডিসকাউন্টেই পেয়েছি। তো মোটামুটি এই বইটির আমার 1500 টাকার মধ্যে আমার হাতে এসেছে আর কি। তো এখানে যদি আপনি
ইংরেজির কথা আপনাকে বলছিলাম। এখানে যেমন একটা আছে, দ্য সিক্রেট কাল্ট অফ দ্য আর্থ গডেস ডিমিটার। ডিমিটার বলে একজন গডেস ছিলেন, গ্রিক দেবী বলা হয় ওনাকে। তো উনি হচ্ছেন ভূমির দেবী বা আর্থ গডেস বলা হয়। তো এখানে যেমন বলা আছে, অলদো ইট ইজ অলমোস্ট ফরগটন টুডে, দ্য এনশিয়েন্ট গ্রিক সিটি অফ ইলিউসিস was once one of the most important sites of pilgrimage in the classical world. For more than 1,000 years, between 700 BC and 8400, great crowds of pilgrims came here to worship at the shrine of the earth goddess Demeter. তো বুঝতেই পারছেন, খুবই সহজ সরল ইংরেজিতে এই প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করা হয়েছে। এবং যে ছবিগুলো রয়েছে সেগুলো তো একটা অ্যাসেট বটে, এত সুন্দর ছবি, এত সুন্দর ছাপা, রিডার্স ডাইজেস্টকে একটা হ্যাটস অফ। এরকম আরেকটি বই আমার সংগ্রহ করার ইচ্ছে আছে, যদি সংগ্রহ করি তাহলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। সেটা আবার পুরোপুরি অলৌকিক ঘটনার উপরে আর কি। সে বইটা যদি সংগ্রহ করতে পারি, হাতে যদি তত টাকা থাকে, সংগ্রহ করে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এরপর আপনাদের দেখাই এই বইটি, উপন্যাস সমগ্র ৩, অভিক দত্তের লেখা। তো সমসাময়িক সাহিত্যিকদের মধ্যে আমাকে ভীষণ ইমপ্রেস করেছেন। ওনার লেখা বই আমি পড়ছি আজ ৫ বছর হয়ে গেল। আমি প্রথমে ওনার একটি বই পড়ি, সেই বইটির নাম ছিল ঝিঝি, ছোট্ট একটি বই, কিন্তু সেই বইটি পড়ে মানে তার যে এফেক্ট, সেটা ২ দিন অবধি আমার মধ্যে কোথাও একটা ছিল আর কি। মানে এত সুন্দর স্পাই থ্রিলার বাংলায় আমি পড়িনি বললেই চলে। বিক্রমাদিত্যর কিছু লেখা অবশ্যই তার ধারে কাছে আসে, বাস ওইটুকুই আর কি। তারপরে আমি ব্লু ফ্লাওয়ার পড়ি এবং অনেক বই পড়ি ওনার, এবং আমি ওনার একজন ভক্ত হয়ে যাই। এর কারণটা হচ্ছে যে কোনো লেখক বা লেখিকার মানে আমাকে খুব ইমপ্রেস করতে পারেন যদি তারা খুব ভার্সেটাইল হন, খুব বহুমুখী হন। যেমন ধরুন সৈকত মুখোপাধ্যায়, উনি সব রকমের লেখায় ইকুয়ালি ভালো লিখতে পারেন, সমানভাবে ভালো লিখতে পারেন। তেমনি আমার অভিক দত্তের বেশিরভাগ লেখা পড়েই মনে হচ্ছে উনি সব রকমের লেখা উনি খুব ভালো লিখতে পারেন। এটা একটু মানে কি বলবো, ষাটে বলা হয়ে গেল যদিও, কিন্তু সেটাই হলো মূল কথা, যে উনি সব রকম লেখাই আহ, সেই জনরার প্রতি সম্পূর্ণ ফেথফুল থেকে লিখতে পারেন। মানে ওনার প্রেমের উপন্যাস পড়লে আপনার মনে হবে না যে একটা স্পাই থ্রিলার পড়ছি, বা ওনার কোনো স্পাই থ্রিলার পড়ে মনে হবে না যে আমি একটা সামাজিক উপন্যাস পড়ছি, কখনোই সেটা মনে হবে না। মানে প্রতিটা লেখা ভীষণই বিশুদ্ধ, ভীষণই বিশ্বস্ত তার জনরার প্রতি। এটা আমার আমার কাছে অন্তত একজন পাঠক হিসেবে কিন্তু ভালো বহুমুখী লেখক হওয়ার একটা ক্রাইটেরিয়া, এটা উনি এখনো অবধি পূরণ করেছেন। তাই আমি ভাবছিলাম যে ওনার সব রকমের লেখার একটা মিশম্যাশ, একটা খিচুড়ি বলতে পারেন। মানে সব রকমের লেখা এক মলাটার মধ্যে যদি পাওয়া যেত, মানে সব সব গোয়েন্দা বা সব ভূতের বা সব স্পাই থ্রিলার সেরকম নয়। তো সেরকম একটা বই হলো এই উপন্যাস সমগ্র। এই উপন্যাস সমগ্রতে ৩ রকমের উপন্যাস আছে। খুনের ব্যাপার স্যাপার, এটা একটা সাইকোপ্যাথের গল্প, তো সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায়। মাংস বলে একটি উপন্যাস আছে, সেই উপন্যাসটি হচ্ছে ক্যানিবালিজম নিয়ে। আর নাম প্রকাশে অনিচ্ছুক, এই যে উপন্যাসটি, সেই উপন্যাসটি হচ্ছে আহ, একটি রোমান্টিক উপন্যাস কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে। সেটা উনি কিন্তু খুব ভালো লেখেন। ওনার মেঘছায়ে বা গ্রহণ এই উপন্যাসগুলো পড়ে আমি বুঝতে পেরেছি। তো এর প্রকাশক বুক ফার্ম, মূল্য ৩৭৫ টাকা, এর প্রচ্ছদ দেখেছে সপ্তদ্বীপ দে সরকার। এর মধ্যে কিছু ইলাস্ট্রেশন থাকলে ভালো হতো, মন্দ হতো না, কিন্তু ঠিক আছে। আহ, ভেতরে যে ফন্ট আছে খুবই ভালো। বুক ফার্মের ছাপা বা বাঁধাই নিয়ে কোনো অনুযোগ থাকে না, থাকার কথাও নয়। ওনার একটা ব্লার্ব রয়েছে, লেখক পরিচিতি রয়েছে। যা জানেন না, ওনার জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫ সালে উত্তর ২৪ পরগনা অশোকনগরে উনি বেড়ে উঠেছেন। এই ব্যাপারে কৌশিক মজুমদারের সঙ্গে ওনার মিল আছে, উনিও অশোকনগরেই বড় হয়েছেন। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এবং ওয়েব ম্যাগ আদরের নৌকোর উনি সম্পাদক। তারপরে এই ২০২০ এখানে যেটা একটা জিনিস এখানে লেখা আছে, এই জিনিসটা আমি অভিক দত্তর মধ্যে খুব অ্যাপ্রিসিয়েট করি। যখন লকডাউন হয়েছিল তখন তিনি নিজের বইয়ের পিডিএফ বিক্রি করে সেই থেকে একটা ফান্ড রেজ করেছিলেন। সেই ফান্ড রেজ করে উনি ১৪০টি এনজিওতে সেই টাকা পাঠিয়েছিলেন। মানে লেখক অনেকেই হন, কিন্তু এরকম ভালো মনের লেখক পাওয়া
আমার তো মনে হয় একটু দুর্লভ আর কি। মানে এই যে আইডিয়াটা উনি মানে ওনার মধ্যে এসেছিল, সেটার জন্য ওনাকে সাধুবাদ জানাতেই হয়। এবং শুধু কোভিডে কিন্তু ওনার এই এফার্ট থেমে থাকেনি, উনি কিন্তু সেটা করে গেছেন কোভিড এর পরেও। এখনো কিন্তু ওনার পিডিএফ এর থেকে বিক্রি হওয়া যে টাকা আছে, সেই টাকা সাবস্ক্রিপশন থেকে সেই টাকা কিন্তু ফান্ড রেজ করে উনি আহ, বিভিন্ন দুস্থ দের চিকিৎসার জন্য পাঠিয়েই চলেছেন। রিয়েলি হ্যাটস অফ টু হিম আর কি। যাই হোক, এই বইটা বেশ ভালো একটা বই হবে বলেই আমার মনে হচ্ছে। এবং এটা এটা পড়ে আহ, যারা ওনাকে শুধু ব্লু ফ্লাওয়ার বা ওনাকে শুধু নিপাদের বাড়ির লেখক হিসেবে চেনেন, তাদের এই রিয়েলাইজেশনটা হবে যে উনি কতটা বহুমুখী, কতটা ভার্সেটাইল একজন লেখক। হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদি। মানে আমাদের জীবনে হাসির অভাব এত হয়ে গেছে যে হাস্যরসের বইও কিন্তু আজকাল খুঁজলে পাওয়াই যায় না বলতে গেলে। সেজন্য আমি এবার ভেবেছিলাম যে একটা হাসির গল্পের সংকলন সংগ্রহ করব, আর সেটাই করেছি। আনন্দ মেলায় হাসির গল্প সংকলন, এটা আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে, বোঝাই যাচ্ছে সেলফ এক্সপ্লানেটরি আর কি। আহ, এটা প্রথম বেরিয়েছিল 2015 সালে, আর আমার কাছে হাতে যেটা রয়েছে সেটা নভেম্বর 2023 সালে বেরিয়েছিল। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 700 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস দেব, এবং এতেও কিন্তু মানে অরিজিনাল গল্পের সঙ্গে যে ইলাস্ট্রেশন গুলো বেরিয়েছিল সেই ইলাস্ট্রেশন গুলোই এখানে রয়েছে। তার জন্য আহ, সম্পাদক এবং পাবলিশারকে আমি একটা বড় সড়ো ধন্যবাদ জানাতে চাই। প্রচ্ছদটা তো দারুণ, দেবাশিস দেবের আঁকা। আর এখানে কি লিখেছে দেখুন: আনন্দমেলা মানেই ছোটদের অনাবিল আনন্দ রাজ্যে প্রবেশের চাবিকাঠি। কত ধরনের গল্পই না প্রকাশিত হয়েছে আনন্দমেলার পাতায়। এর আগে সেই সব গল্প থেকে সংকলিত হয়েছে আনন্দমেলা গল্প সংকলন, পূজাবার্ষিক গল্প সংকলন, ভূতের গল্প সংকলন, রহস্য গল্প সংকলন। আর এই সংকলনগুলি একদিকে ছোটদের যেমন দিয়েছে আনন্দ, তেমনি বড়রাও এই গল্পের মধ্যে দিয়ে খুঁজে পেয়েছেন তাদের ফেলে আসা শৈশবকে। এটা আমি তো খুঁজেই পেয়েছি আমার ফেলে আসা শৈশবকে, কারণ আমি খুব ছোটবেলা থেকেই আনন্দমেলা গ্রাহক ছিলাম, কাজেই সেখানকার সাধারণ সংখ্যারও অনেকগুলো হাসির গল্প এতে সংকলিত হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আপনাদের সূচিপত্রটা আমি এখানে দিয়ে দেব। এই সূচিপত্রটা রয়েছেন একাধিক লেখক, এবং একজন লেখক একাধিক হাসির গল্পও লিখেছেন। কারণটা আগেই বললাম যে মানুষকে হাসানো গল্পের মধ্যে দিয়ে হোক বা সিনেমার মধ্যে দিয়ে কিন্তু সবচেয়ে কঠিন কাজ, তো সেই কঠিন কাজটা খুব রেগুলারলি করেছেন আশাপূর্ণা দেবী, তারাপদ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, আহ বিমল করের মতন লেখকরা। এবং যারা কম্পারেটিভলি একটু ওই সিরিয়াস লেখক হিসেবে যাদের নামডাক, বা গম্ভীর গম্ভীর বিষয়ের উপর যারা বেশি লেখেন, বা প্রেমের বিষয়ের উপর যারা বেশি গল্প উপন্যাস লেখেন, তারাও কিন্তু এখানে হাসির গল্প লিখেছেন। যেমন জরাসন্ধ লিখেছেন, যেমন বুদ্ধদেব গুহ লিখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, আহ সিদ্ধার্থ ঘোষ লিখেছেন, হ্যাঁ, প্রচেত গুপ্ত লিখেছেন, জয়দীপ চক্রবর্তী লিখেছেন। এবং আহ, তার আগে যাদের নাম বললাম তাদের সঙ্গে উল্লাস মল্লিকের নামও যোগ করবো, এরা তো হাসির গল্প লেখাতে সিদ্ধহস্ত বটেই। তো সব মিলিয়ে একেবারে অরবিন্দ গুহ, আশাপূর্ণা দেবী থেকে শুরু করে নবনীতা দত্ত অব্দি, যার জন্ম 1985 সালে, আহ, নতুন পুরনো সব লেখকদেরই গল্প সংকলন এখানে রয়েছে। মানে ইন শর্ট 2015 সাল অব্দি লেখা যারা যারা লিখেছেন আনন্দমেলায়, তাদের সবারই হাসির গল্প এখানে রয়েছে। এবং ইলাস্ট্রেশন বা ছাপা বাঁধাই নিয়ে তো কিছু বলাই নেই, এটা আনন্দ পাবলিশারের বই, ছাপা বাঁধাই তো অবশ্যই খুবই ভালো। এবং এর ই বুকও রয়েছে, দেখুন পেছনে ই বুকের একটা লোগো দেওয়া রয়েছে, তার মানে এর ই বুকও উপলব্ধ রয়েছে। আহ, এবং গোলাপি রঙের কাভার, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা দেখেও আমার মুখে হাসি ফুটেছে। এটা পড়ে নিশ্চয়ই হাসবো, আহ, এবং একটা হাসি খুশি রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এরপর যে বইটি দেখাতে চলছি এটাও বাংলাদেশের বই। বইটির নাম হচ্ছে থ্রিলার ম্যানিয়া, এটি সম্পাদনা করেছে রুবেল কান্তি নাথ। এটা আমি কলেজ স্ট্রিটে গেছিলাম কিছুদিন আগে একটা কাজে, এবং সেখানে গিয়ে আমি বই বাংলা থেকে এই বইটি সংগ্রহ করি। এর প্রচ্ছদ দেখেছেন আদনান আহমেদ রিজন, এবং
এবং যে সূচিপত্রটা দেখি বা আপনাদের এখানে দেখা, এখানে অনেকেরই লেখা রয়েছে: কাজী আনোয়ার হোসেন, এরশাদ বাদশাহ, খালেদ নকিম, রাজীব চৌধুরী, রফিউল বারী, আনুশামুন, পলাশ পুরকায়স্থ, সোহানা রহমান, রতন চক্রবর্তী, নাদিম আমিন, পুরবী গুড়িয়া, রুনু সিদ্দিক, মোহাম্মদ রাহাত হোসেন, মোহাম্মদ কাজী মামুন, রিয়াদ চৌধুরী, আয়মান হিসাম, রুবেল কান্তি নাথ। এবং এর পেছনে যেটা ব্লার্বটা রয়েছে, এটা দেখেই মূলত আমি এই বইটি কিনলাম, কারণ সত্যি কথা বলতে এই বইটির ব্যাপারে আমি কিছুই জানতাম না। স্পাই, ক্রাইম, ওয়েস্টার্ন, হরর, সাইকো, রিভেঞ্জ, সাইফাই, এক্সট্রিম, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল, মার্ডার মিস্ট্রি, সাসপেন্স, ডার্ক, সুপারন্যাচারাল, পলিটিক্যাল সহ ভিন্ন ভিন্ন স্বাদের বেশ কিছু থ্রিলার গল্প, বড় গল্প, উপন্যাসিকার পসরা নিয়ে আপনাদের অপেক্ষায় থ্রিলার ম্যানিয়া। থ্রিলারের সব রকম জনরাকেই এটা টার্গেট করেছে, অ্যাড্রেস করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং এর প্রকাশক হচ্ছেন খড়িয়া প্রকাশন। এই প্রকাশনের কোনো বই এর আগে আমি কিনিনি, এটাই প্রথম। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। এবার এর প্রথম গল্পটা আমি পড়ে নিয়েছি, সেটার নাম হচ্ছে ওস্তাদ, এবং সেটা একটি বিদেশি সাহিত্যের ভাবানুবাদ, সারানুবাদ নয় কিন্তু ভাবানুবাদ, এখানকার কনটেক্সটে বা ছায়া অবলম্বনে গল্পটিকে অ্যাডপ্ট করা হয়েছে এবং দুর্দান্ত অ্যাডপ্ট করা হয়েছে। মানে আমি শেষে যে ফুটনোটটা আছে সেটা না পড়লে জানতেই পারতাম না যে এটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা। আমার তো পড়ে খুবই ভালো লেগেছে, বাকিগুলো পড়েও আপনাদের জানাবো। আর এর প্রচ্ছদটাও বেশ অন্যরকম, বেশ সুন্দর প্রচ্ছদটা। আর এরও ওই যেটা বললাম, ওই ক্রিম কালারের যে পেজ থাকে সেই রকম পেজ রয়েছে। বাঁধাইটাও বেশ ভালোই, যদি পুরোপুরি খুলতে পারলে আর একটু ভালো লাগতো, একটু টাইট, একটু আড়ষ্ট আছে বাঁধাইটা, যাই হোক ঠিক আছে। সব মিলিয়ে বেশ সুন্দর। পেছনের কাভারটা এরকম দেখতে, দেখুন, এটাও বেশ সুন্দর। এটা ধরলে একটা ভালো ফিলিং হয়, মানে একটা 3D এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সামনেও তাই। এটা এই যে পাফ প্রিন্ট যেটাকে বলে, সেটা করার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালো একটা বই হবে বলে আমার ধারণা। এটা একটা ছোট্ট বই, কিন্তু এই বইটি লেখক আমার বড় প্রিয়, নারায়ণ সান্যাল। এবং এই নারায়ণ সান্যালের লেখা অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা, মানে কাঁটা কাঁটা সিরিজের বই, এটি ঠিকই ধরেছেন আপনারা। এবং এটির মুদ্রিত মূল্য মাত্র 100 টাকা। এবং এটি বেরিয়েছে দেশ থেকে। এটা প্রথম প্রকাশ পেয়েছিল 1994 সালে। আর এই যে সংস্করণটি আমার হাতে আছে, এটা 2018 সালের সংস্করণ। এর প্রচ্ছদ বোধহয় লেখকেরই আঁকা, না, প্রচ্ছদ অরূপেশ জানার আঁকা, কিন্তু এর ভেতর কিছু অলঙ্করণ রয়েছে, সেগুলো হচ্ছে ইয়ে আর কি, মানে লেখকের আঁকা আর কি, যেগুলো স্কেচ গুলো আর কি। তো এটা পিকে বাসু সিরিজের একটি উপন্যাস। উপন্যাসের বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু পিকে বাসু সিরিজের উপন্যাস যখন বেশিরভাগই বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা হয়, আমার মনে হয় এটাও সেরকমই কিছু একটা হবে। কিন্তু নারায়ণ সান্যালের যেটা বিশেষত্ব, সেটাকে তিনি খুব সুন্দর ইন্ডিয়ানাইজ করেন বা তার বাঙালিকরণ করেন বলা যেতে পারে। সেই অ্যাসিমিলেশনটা উনি খুব ভালো করে করেন, সেজন্য পড়তে ভীষণ ভালো লাগে। আর মানে পিকে বাসুর চরিত্রটাও তো ভীষণই চিত্তাকর্ষক একটা চরিত্র। আমার বরাবরই ওনাকে ওই চরিত্রটা খুব ভালো লাগে। এবং আমার মনে হয় যে এই বইগুলো আরো বেশি প্রচার পাওয়া দরকার, যে একটা লিগ্যাল কোর্টরুম ড্রামা কিভাবে লিখতে হয়। ভীষণই ভালো, ভীষণই প্রিয় একটি চরিত্র, যে মনে হয় উপন্যাসটা খুবই ভালো হবে। কাঁটায় কাঁটায় সিরিজে কি এটা আছে, আপনারা যদি জানেন জানাবেন তো আমাকে। মানে কাঁটায় কাঁটায় যে সংকলনগুলো রয়েছে 1, 2, 3, 4, তার মধ্যে কি এই বইটা রয়েছে? সেটা আমাকে জানাবেন প্লিজ। তাহলে সেই কাঁটায় কাঁটায় সংকলনটা আমার কাউকে উপহার দেওয়ার ইচ্ছে রয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে মোট 8টা বই, কিন্তু 9টা বই দেখাবো। সেটা কারণ হচ্ছে যে এই বইটি আমি মে মাসেই কিনেছি, কিন্তু এই বইটি আমার কাছে আছে। এটি আমি উপহার দেওয়ার জন্য কিনেছি, একজন চেয়েছিলেন তার জন্মদিনে আমি একটা উপহার দিই, সেজন্যই আমি এই বইটি কিনেছি। বইটির নাম হচ্ছে লাল পলাশ ও বন্দুক রহস্য, প্রথম খণ্ড, লেখকের নাম দীপ মাহান্তি। ওনার ডিটেকটিভ সোমদার একটি উপন্যাস, বিশাল বিশাল বড় একটি উপন্যাস, 899 টাকার দাম। এবং এর প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এটা উৎসর্গ করা হয়েছে ওনার মাকে এবং বিখ্যাত লেখিকা সাথী দাসকে। এটা 4 বছর ধরে উনি লিখেছেন, এবং এখানে একটি ক্লারিফিকেশনও দিয়েছেন যে উনি কেন
কেন সন্ধ্যা পড়া উচিত বা সন্ধ্যার উপন্যাস কেন ডিফারেন্ট অন্যান্য গোয়েন্দা উপন্যাস বা গল্পের থেকে। সন্ধ্যা ও ত্রিশঙ্কু রহস্য আমি পড়েছি এবং সন্ধ্যা ও ত্রিশঙ্কু রহস্য নিয়ে আমি লেখককে নিজেও আমার ভালো লাগা জানিয়েছিলাম। সে বইটির ব্যাপারে আমি আগে বুক হলেও বলেছি। আহ, এছাড়া প্ল্যাটফর্মে ওনার একটি উপন্যাস বেরিয়েছিল গত বছর পুজোতে, মানে 2024 সালের যে পুজোটা, সেখানে যে পূজাবার্ষিকী বেরিয়েছিল সেখানে ওনার একটা দারুণ উপন্যাস বেরিয়েছিল। সেটা পড়ে আমি আমার রিভিউ দিয়েছিলাম, কিন্তু মজার কথা হচ্ছে সেটা মানে কোনো ভয়েসের গন্ডগোলের জন্য বা অডিওর গন্ডগোলের জন্য আমাকে এডিট করতে হয়, কিন্তু আমি ভয়েস মেসেজ করে প্রকাশককে আমার ভালো লাগাটা জানিয়েছিলাম। এতটাই অন্যরকম আর ইউনিক লেগেছিল আমার সন্ধ্যা চরিত্রটাকে। তো এখানে যেটা করেছেন উনি এই সুদীর্ঘ উপন্যাসে, সেটা হচ্ছে আত্মহত্যা, পর্ণমোচন, সাংখ্য সন্ধান বলে ছোট ছোট চ্যাপ্টারে এই সুদীর্ঘ উপন্যাসটিকে উনি ভাগ করেছেন। এবং এর পৃষ্ঠা সংখ্যা অনেক, এর পৃষ্ঠা সংখ্যা 703 পাতার উপন্যাস। এটি কবে শেষ করব আমি জানি না, আমি এটা পড়তে শুরু করে দিয়েছি। আহ, আমার মোটামুটি 50% পড়া হয়ে গেছে। ধীরে সুস্থেই পড়ছি যাতে এটার একটা রিভিউ আমি দিতে পারি। ইচ্ছে আছে দুটো ভাগে এই বইটির রিভিউ দেওয়ার, কারণ এই বইটি এমনই যার রিভিউ দিতে গেলে হয়তো 1 ঘন্টার উপরে লেগে যাবে। যাই হোক, তো যদি বইটির কোয়ালিটিতে আসি, ভীষণ ভালো কোয়ালিটি প্ল্যাটফর্মে। প্রচ্ছদটাও সুন্দর এবং এখানে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। ভেতরে এরকম ফন্ট রয়েছে, ফন্ট একটু ছোট, হয়তো বড় হলে একটু ভালো হতো, তবে পৃষ্ঠা সংখ্যা তো তাহলে বেড়ে যেত, সেটাও ভাববার ব্যাপার। আর এরকম ছোট ছোট কিছু স্কেচ রয়েছে, সেই স্কেচগুলো আমার বেশ ভালোই লেগেছে। কালোর উপরে সাদা যে ইলাস্ট্রেশন গুলি, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। একটা লিনো কাট এফেক্ট করার চেষ্টা করা হয়েছে। এবং পেছনে ব্যাক কাভারে কিছু লেখা আছে বইটির বিষয়, সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে বিষয়বস্তু সম্পর্কে বুঝতে আপনাদের সুবিধে হবে। প্রাক্তন ব্যাংক ম্যানেজারের শরীরটা পাওয়া গেল আম গাছের একটি ডালে ঝুলন্ত অবস্থায়। ঘরের মধ্যে কোনো সুইসাইড নোট ছিল না, আত্মহত্যার জন্য কোনো কারণ ছিল না, সারা জীবনে ইতিহাস ঘাটলে পাওয়া যাবে না কোনো অবসাদের চিহ্ন। আগের রাতে গিয়েছিলেন শিবরাত্রির মেলা দেখতে, তারপর আর বাড়ি ফেরেননি সে রাতে। ফিরেছিল শরীরটা পোস্টমর্টেমের পর। পোস্টমর্টেম রিপোর্ট দেখে সন্দেহ জাগে, প্রশ্ন ওঠে আত্মহত্যা নাকি খুন। যেভাবে 22 বছর আগে জ্যোৎস্নার আলোতে একজন প্রাইমারি শিক্ষকের মৃত্যু হয়েছিল, যে মানুষটা দিনের আলোয় ভালোভাবে হাঁটতে গেলে সমস্যায় পড়তেন, চায়ের কাপ হাতে থাকলে আঙুলের কাঁপুনিতে চা পড়ে যেত ধুতিতে, সেই মানুষটাকে পাওয়া গেল পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায়। কে করবে রহস্যের সমাধান, রিক ও মিঠি নাকি ফিরবে সোমদা? এখানে সোমদা রয়েছে এবং তার সহকারী, তার একজন ভাই রিক এবং তার বান্ধবী মিঠি, এরাও রয়েছে। এই রিক ও মিঠিকে নিয়েও কিন্তু একটি ইন্ডিভিজুয়াল উপন্যাস রয়েছে, সেটা খোয়াই থেকে বেরিয়েছে, সেটাও উৎসাহীরা কিনে পড়তে পারেন। শুনেছি সেটাও নাকি বেশ ভালো, কাশ্মীরে সেট করা একটি অ্যাডভেঞ্চার উপন্যাস। তো অবশ্যই সংগ্রহযোগ্য একটি বই বলে আমার মনে হচ্ছে যতটা আমি পড়েছি। তো বইটির মানে থিকনেস দেখে ভয় পাবেন না, বইটি কিন্তু মানে কোনোভাবেই আপনাদেরকে বোর করবে। আর অবভিয়াসলি বইটি সুলিখিত একটি বই। দীপমান্তি আগেও সেটা প্রমাণ করেছেন যে উনি পাঠককে বেঁধে রাখতে জানেন, পাঠককে আবিষ্ট করে রাখতে জানেন। এই বইও তার অন্যথা নয়। এই ছিল আমার মে মাসের বুক হল। কেমন লাগলো আপনাদের এই বুক হলটা, নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরপরে একটা শর্টস নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। শর্টস গুলোকে আপনারা খুব ভালো রেসপন্স দিচ্ছেন, তার জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন সবাই। শুভরাত্রি।